বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, টেলিভিশনে আমরা কথা বলছি এবং এই টেলিভিশন মানুষের জীবনে কি ভূমিকা রাখে, টেলিভিশন কতটা উপকারী, কতটা তার অপকারিতা, এবং টেলিভিশন মানুষের শরীর মনে কি প্রভাব ফেলে, টেলিভিশন কতটা বিনোদনের জন্যে, কতটা শিক্ষার জন্যে, কিংবা কারো কারো ভাষায় দুটোর জন্যেই, এবং টেলিভিশন মানুষের মস্তিষ্কে, শরীরে, মননে কতটা ইতিবাচক নেতিবাচক ভূমিকা রাখে, সেগুলো নিয়ে বিস্তর গবেষণা পৃথিবীব্যাপী হয়েছে এবং সেই সব গবেষণার মধ্যে বিজ্ঞানভিত্তিক গবেষণাও রয়েছে। তবে টেলিভিশনের কোনো অনুষ্ঠান নিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় লেখালেখি হয়েছে, গবেষণা হয়েছে। তবে বাংলাদেশের একটি টেলিভিশন অনুষ্ঠান নিয়ে যে একেবারে পিএইচডি করা যেতে পারে, সেটি বোধহয় আমার জানা মতো, আমি জানি না, আমার অতিথিরা আমাকে কারেক্ট করবেন যারা আছেন, বাংলাদেশে সম্ভবত প্রথম। বাংলাদেশে কৃষিভিত্তিক অনুষ্ঠান, কৃষি যে টেলিভিশনের পর্দায় উপস্থাপন করার যোগ্য এবং সেটি যে মানুষ দেখবে বছরের পর বছর ধরে, এবং সেই বাংলাদেশের কৃষির সঙ্গে বিশ্ব কৃষির একটা সম্পৃক্ততা তৈরি হবে এবং সেটি নানাভাবে দেশে বিদেশে মানুষকে আকৃষ্ট করবে, সেটি বাংলাদেশে শুরু হয়েছে একজন ব্যক্তির মধ্য দিয়ে, শাইখ সিরাজ, কৃষি এবং গণমাধ্যম ব্যক্তিত্ব, যিনি আমরা যে টেলিভিশন চ্যানেলটির কথা বলছি সেই টেলিভিশন চ্যানেলের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। চ্যানেলটির তিনি একজন পরিচালক এবং বার্তা প্রধান, এবং হৃদয় মাটিও মানুষ যে অনুষ্ঠানটি এই চ্যানেলটিতে প্রচারিত হয় সেই অনুষ্ঠানটির পরিকল্পক, উপস্থাপক এবং মূল ব্যক্তি। এর আগেও তিনি এই অনুষ্ঠানটি মাটিও মানুষ নামে বাংলাদেশ টেলিভিশনে বহু বছর করেছেন। সেই অনুষ্ঠান অর্থাৎ হৃদয়ে মাটিও মানুষ নিয়ে একটি গবেষণা হয়েছে, পিএইচডি গবেষণা। গবেষণার শিরোনামটি এরকম যে পারসেপশন অফ ফার্মার্স অন দ্য ইম্প্যাক্ট অফ টেলিভিশন প্রোগ্রাম ইন সাস্টেইনেবল এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, কেস স্টাডি অন হৃদয়ে মাটি ও মানুষ। এখানে যিনি এই পিএইচডি গবেষণাটি করেছেন তিনি আমার অতিথি হিসেবে রয়েছেন, এর সুপারভাইজার যিনি ছিলেন তিনি আছেন, এবং সাংবাদিকতা, গণযোগাযোগ এইসব বিষয় নিয়ে দেশের বাইরে যারা কাজ করেন এরকম বেশ কয়েকজন অতিথি আমার সঙ্গে রয়েছেন। চলুন তাদের সঙ্গে পরিচিত হই এবং তারপরে আমরা আসলে এই গবেষণা, কৃষি, টেলিভিশন এইসব বিষয় নিয়ে কথা বলবো। আমার বায়ে বসা আছেন, একেবারে বা প্রান্তে বায়ে বসা আছেন ডক্টর মোহাম্মদ শহীদুর রশিদ ভূঁইয়া। তিনি অধ্যাপক, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ, কৌলিতত্ত্ব পুরো ইংরেজিটা এরকম, জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং। আমিও সেই আমার সীমাবদ্ধতা স্বীকার করে নিই যে কৌলিতত্ত্ব আমি প্রথম শুনলাম যেরকম একটি শব্দ বা বিষয় আছে। যাই হোক, ডক্টর মোহাম্মদ শহীদুর রশিদ ভূঁইয়া। তারপরে যিনি রয়েছেন তিনি বাংলাদেশের আসলে সাংবাদিকতা এবং বিশেষ করে গণযোগাযোগের ক্ষেত্রে শিক্ষক হিসেবে এই বিষয়ে একেবারেই পুরোধা ব্যক্তিত্ব নিঃসন্দেহে বলা যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, বিভাগীয় প্রধানও ছিলেন, এবং বাংলাদেশের সাবেক প্রধান তথ্য কমিশনার ডক্টর মোহাম্মদ গোলাম রহমান। টেবিলের একেবারে প্রান্তে বসা আমার ডানে যিনি রয়েছেন তিনি ডক্টর শেখ শফিউল ইসলাম, সহযোগী অধ্যাপক। ও তার আগে বলে নেওয়া ভালো যে ডক্টর গোলাম রহমান এই পিএইচডি গবেষণা সন্দর্ভের সুপারভাইজার হিসেবে ছিলেন, এবং আমার ডানে রয়েছেন ডক্টর শেখ শফিউল ইসলাম, তিনি সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির, এবং তিনি ডক্টর মোহাম্মদ গোলাম রহমানের তত্ত্বাবধানে এই পিএইচডি গবেষণাটি করেছেন 2013-14 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে শেখ মোহাম্মদ শফিউল ইসলাম। তারপরে রয়েছেন ডক্টর শফিকুর রহমান, তিনি প্রফেসর অ্যান্ড ডিরেক্টর জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশনস প্রোগ্রাম, সাউথ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্রে। এবং তারপরে রয়েছেন আমাদের অনেকেরই, আপনাদের অনেকেরই পরিচিত মুখ, অধ্যাপক রুবায়েত ফেরদৌস, তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং টেলিভিশনও তাকে আপনারা দেখেন নানান অনুষ্ঠান উপস্থাপনায়। স্বাগত আপনাদের পাঁচজনকে স্টুডিওতে, এবং অভিনন্দন ডক্টর শেখ শফিউল ইসলাম আপনাকে আপনার এই গবেষণা সন্দর্ভের জন্য, পিএইচডি গবেষণার জন্য। আপনার কাছে কিছু শুরুতে শুনতে চাই যে আপনি এই গবেষণার জন্য এই বিষয়টিকে কেন বেছে নিলেন? ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়টি বেছে নেওয়ার পেছনে কিছু কথা আপনার উপস্থাপনার শুরুতেই এসছে। তো তারপরেও যেটা যে গবেষণার দিক থেকে সত্যিকার অর্থে যেটাকে মানে প্র্যাকটিক্যাল ফিল্ডের দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে বেশ কিছু বিষয়, গুরুত্বপূর্ণ উপাদান আমার সামনে এসেছিল। যেমন একটি হচ্ছে যে বাংলাদেশ, আমরা সবাই জানি এটা বরাবরই একটি কৃষিভিত্তিক দেশ,
এবং একটি বড় বিষয় এখানে কাজ করে, সেটি হলো স্বাধীনতা যুদ্ধের পর থেকে আমাদের দেশে প্রায় 18% জমি কমে গিয়েছে। তারপরেও আবার জনসংখ্যার দিক থেকে প্রায় ডাবল হয়েছে, অর্থাৎ দ্বিগুণেরও বেশি হয়েছে। তারপরেও সেই সময়টায় আমরা লক্ষ্য করলে দেখব যে আমাদের দেশে খাদ্যাভাব ছিল, আর এখন কিন্তু বাংলাদেশ অনেকটাই খাদ্যের সম্পূর্ণ। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ বিদেশ থেকেও এই সেক্টরে বাড়তি আয় করছে। তাহলে কেন হলো এটা? এই যে এরকম একটা কন্ট্রাস্টিং একটা পিকচার আমরা পেলাম কেন? দেখা যাচ্ছে কোনো কোনো আপনার যদি আমরা দেখি, ফুড গ্রেইনস দেখি, যে সেটার অর্থাৎ খাদ্যশস্য যে 1 থেকে 750 গুণ সেটার উৎপাদন বেড়েছে। যেমন আমি উদাহরণ দিতে পারি ভুট্টার, যেটা আগে যা ছিল তার চেয়ে এখন 757 গুণ সেটার উৎপাদন বেড়েছে এই স্বাধীনতার পর থেকে, যদি আমরা চিন্তা করি। তো তার কারণ কি? তাহলে দেখা যাচ্ছে এর বড় একটা কারণ হলো যে আমাদের কৃষকদের কৃষি সম্পর্কে তাদের ধ্যান ধারণা, চিন্তা চেতনা এবং জ্ঞান এবং বুদ্ধি অনেক বেড়েছে। বিধায় তারা এই বিষয়ে পারদর্শিতা অর্জন করছেন এবং উৎপাদনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছেন। তাহলে কেন এই জ্ঞান বুদ্ধি বাড়লো? স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে। তো তারই আগে একটু বলে রাখি যে বাংলাদেশে এই টেলিভিশন প্রোগ্রাম নিয়ে কিন্তু অনেক কাজ হয়েছে। বিশেষ করে টেলিভিশনের প্রোগ্রামের প্রভাব নিয়ে অনেকে অনেকভাবে গবেষণা করেছেন। আপনি নিজেই বললেন যে মাটিও মানুষ, পরবর্তীতে হৃদয়ে মাটিও মানুষ যে প্রোগ্রামটি আমরা দেখছি টেলিভিশন চ্যানেলে, প্রথমে এটি বিটিভিতে ছিল, পরবর্তীতে আবার 2004 থেকে এটি আমরা চ্যানেল আইতে দেখছি। এবং 2004 থেকে এখন 2016 নভেম্বর পর্যন্ত প্রায় আপনার 700 পর্ব বিভিন্ন বিষয়ে, কৃষির বিভিন্ন বিষয়ে সম্প্রচারিত হয়েছে। তো স্বাভাবিকভাবেই যারা গণমাধ্যম ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, গবেষক, তারা চিন্তা করতেন যে এই প্রোগ্রামটি দেখার পর থেকেই যে কৃষি ক্ষেত্রে একটা বিপ্লবের সূচনা হয়েছে, কৃষি ক্ষেত্রে একটা বড় ধরনের প্রভাব পড়েছে, উৎপাদন বাড়ছে এবং কৃষকদের যে ধরনের বিষয়গুলো টিভির পর্দায় দেখানো হচ্ছে সেই বিষয়গুলো মাঠে ময়দানে ছড়িয়ে যাচ্ছে। এমনকি শহরের অনেকেই এই কৃষির প্রতি ঝুঁকে যাচ্ছেন। তাহলে তার কারণ কি? তো এই বিষয় নিয়ে কিন্তু খুব ছোট ছোট কিছু গবেষণা হয়েছে। যেমন জাতিসংঘের FAO খাদ্য ও কৃষি সংস্থা একটি গবেষণা করেছেন। একই সাথে আমার এই গবেষণার সুপারভাইজার ডক্টর গোলাম রহমান, ওনার বেশ কিছু গবেষণা এটা আছে। যদি সম্ভব ওনার 1995 সালে ওনার একটি রিসার্চ আর্টিকেল প্রকাশিত হয় মালয়েশিয়ার একটি উন্নয়ন জার্নাল থেকে। তো সেখানেও কিন্তু উনি উল্লেখ করেছেন যে এই প্রোগ্রামটির একটা বড় ধরনের প্রভাব আছে এবং সেটি একটা গবেষণালব্ধ তথ্যের মাধ্যমে প্রমাণ হওয়া উচিত এবং এটার ইম্প্যাক্ট স্টাডি হওয়া উচিত। তো এই ধারাবাহিকতা দেখা গেল মাসলাইন সেন্টার, যেটা MMC, মাসলাইন মিডিয়া সেন্টার নামে একটি NGO, তারা একটি গবেষণা পরিচালনা করলো আসলেই কি এই মাটিও মানুষ এবং হৃদয় মাটিও মানুষ এই প্রোগ্রামটির কোনো আছে কিনা, প্রভাব আছে কিনা। তখন তারা একটি গবেষণা করলেন, কিন্তু এই সেটিও প্রায় 16 বছর আগে। তো গবেষণায় যেটা দেখা গেল যে তারা এটা মূলত সুশীল সমাজ ভিত্তিক গবেষণা করলেন। এখানে গবেষক, শিক্ষক, মিডিয়া ব্যক্তিত্বদের সাথে তারা ওয়ার্কশপ করলেন। তো তাহলে দেখলাম খুব বড় একটা বিষয় এখানে বাদ থেকেই গেল, সেটি হচ্ছে যাদের জন্য প্রোগ্রাম, অর্থাৎ এই যে কনজুমার, যারা এই প্রোগ্রামের কনজুমার কারা? নিঃসন্দেহে যারা অডিয়েন্স কারা? কৃষক। তাহলে কৃষকদের প্রেক্ষিত থেকে, কৃষকদের মতামত থেকে, তাদের অভিজ্ঞতা থেকে, তাদের জানাশোনা থেকে এই গবেষণাটা হওয়া উচিত। এই চিন্তা থেকে তখন আমি এই গবেষণায় হাত দিলাম। আর যে দু একটি বিষয় আমি বলেছিলাম যে প্র্যাকটিক্যাল বিষয়গুলো চিন্তা করা। প্র্যাকটিক্যাল বলতে যেমন এই বিষয়ে গবেষণার জন্য, যেহেতু বিষয়টি আমি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এখন আমি নিজেও শিক্ষার্থী এবং শিক্ষক। তো সেই হিসেবে স্বাভাবিকভাবে আমার উন্নয়ন যোগাযোগ একটি আগ্রহের জায়গা। দ্বিতীয়ত যে আমার যিনি এই গবেষণার সুপারভাইজার, উনি এই বিষয়ে প্রচুর কাজ করেছেন, তার দেশে বিদেশে একটা বড় খ্যাতিও রয়েছে এই বিষয়ে কাজ করার জন্য, তার অনেক বই পুস্তক ছাপা হয়েছে। তৃতীয়ত এই প্রোগ্রামটিও একটা জাজ্জল্যমান একটা উদাহরণ যে এই প্রোগ্রামের উপর কাজ হলে নিশ্চয়ই সেটা অনেক ভালো হবে। এই তিনটি বিষয়, প্রধানত এই তিনটি বিষয় চিন্তা করেই আমি এই গবেষণাটিতে হাত দিই। ডক্টর গোলাম রহমান, যদিও ডক্টর শফিক বলছেন যে আপনার এর সঙ্গে আপনার যুক্ত হয়ে পড়ার কারণটা কি, ব্যাকগ্রাউন্ডটা যে আপনি নিজেও কিছু কাজ করেছেন, তো আপনি উৎসাহ নিলেন কেন এটি সুপারভাইজার? ধন্যবাদ। আমাদের দেশটি হচ্ছে কৃষিপ্রধান দেশ এবং আমরা জানি যে স্বাধীনতার পর, মুক্তিযুদ্ধের পর এই বাংলাদেশের
যে কৃষি যে সম্ভাবনায় এবং বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে কৃষির যে ভূমিকা, সেটি যদি আমরা জিডিপিতে দেখি তাহলে দেখব যে প্রায় 23% জিডিপিতে এগ্রিকালচার সেক্টর থেকে কন্ট্রিবিউট হতো স্বাধীনতার পরে। এখন এটা কমে গিয়ে 18-19% কন্ট্রিবিউশন হয়। এখন এই যে জিডিপিতে কন্ট্রিবিউশন 1/5 অফ দ্য টোটাল কন্ট্রিবিউশন অফ জিডিপি যদি এগ্রিকালচার সেক্টর থেকে আসে, তাহলে বুঝতে হবে যে সেক্টরটা বিরাট বড় সেক্টর। একই সাথে আপনি দেখবেন যে আমাদের দেশের কম করে হলেও প্রায় 60% উপরে লোকজন কোনো না কোনোভাবে এই কৃষির সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত। একটা সময় প্রায় 75% লোক বাংলাদেশের কৃষি নির্ভর ছিল, কৃষিভিত্তিক অর্থনীতিতে তাদের কন্ট্রিবিউশন ছিল। এখন অন্তত পক্ষে 60%-এর উপরে লোকজন কোনো না কোনোভাবে কৃষির সাথে সংশ্লিষ্ট। এই যে সংশ্লেষ কিংবা যে সংশ্লিষ্টতা কৃষির সাথে, এটা কিন্তু আমরা গণমাধ্যমে তার প্রতিফলন দেখি না। যদি আমরা প্রপোর্শনেটলি আমরা হিসাব করি, চিন্তা করতে যাই, তাহলে দেখব আমাদের গণমাধ্যমগুলো হচ্ছে প্রধানত বিনোদনধর্মী কিংবা তথ্যভিত্তিক, কিছুটা সংবাদ কিংবা পর্যালোচনা ইত্যাদি হয় কিংবা কিছু আলোচনা হয়, আর মূলত বিনোদন প্রদান করে থাকে। তো এখন ইভেন একটা সময় আমাদের টেলিভিশনের সীমাবদ্ধতা ছিল, শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশন ছিল, বিটিভি ছিল, এবং বাংলাদেশ বেতার ছিল। বেতারও কৃষিভিত্তিক অনুষ্ঠান হতো। তখন আমি একটি গবেষণায় দেখেছি যে বেতারের মাত্র 4% মানে 4% অফ দ্য কন্টেন্ট অফ রেডিও সেটা কৃষির উপর নির্ভর, কৃষিভিত্তিক ছিল। কিন্তু বাংলাদেশ রেডিওর যদি আপনি শ্রোতার কথা বলেন, তাহলে দেখবেন যে প্রচুর সংখ্যক শ্রোতা বাংলাদেশ রেডিও শুনে। টেলিভিশন বিটিভিরও একই ব্যাপার। বিটিভিতে একটি কৃষি ভিত্তিক অনুষ্ঠান ছিল, মাটি ও মানুষ, এবং খুব জনপ্রিয় একটি অনুষ্ঠান। সেটা উপস্থাপন করতেন প্রধানত শাইখ সিরাজ, জনাব শাইখ সিরাজ। অন্য কেউ কেউ মাঝে মধ্যে করেছেন, কিন্তু জনাব শাইখ সিরাজকেই মানুষ কিংবা এই টেলিভিশনের অডিয়েন্স চেনে যে তিনি এই মাটি ও মানুষ উপস্থাপন করেন। এবং এই অনুষ্ঠানটির বড় ধরনের একটা প্রভাব অডিয়েন্সের মধ্যে আছে। যে কথাটি লক্ষ্য করছিলেন যে আপনি শেখ শফিউল ইসলাম বলছিলেন যে প্রভাব, গণমাধ্যমের যে প্রভাব, বিশেষ করে টেলিভিশনের, এটা নিয়ে আমি একবার শাইখ সাহেবকে আমি জিজ্ঞেস করলাম যে বিটিভিতে আপনি এতদিন প্রোগ্রাম করে আসছেন, তো আপনার নিজের টেলিভিশন চ্যানেল আই প্রোগ্রাম কেন করেন না? একটা সেমিনারে এই প্রশ্নটি করেছিলাম। আমাদের প্রেস ক্লাবে একটা সেমিনার ছিল, মাসল্যান্ড মিডিয়া উন্নয়ন যোগাযোগের উপর ভিত্তি করে আমি সেটা সভাপতি করছিলাম। সেইখানে উনি বললেন যে এটা স্পন্সর পাওয়া তখন সহজ ছিল না, কারণ তখন কিছু প্যাকেজ অনুষ্ঠানের স্পন্সর পাওয়া যেত ইত্যাদি। পরবর্তী সময় তার কিছুদিন পরেই উনি এই অনুষ্ঠানটা হৃদয় মাটি ও মানুষ নামে এটা শুরু করেন এই চ্যানেলে। এখন এই যে কৃষিভিত্তিক যে অনুষ্ঠান কিংবা কৃষির যে কন্ট্রিবিউশন ইন জেনারেল আমাদের অর্থনীতিতে, সেইটা যদি গণমাধ্যম সঠিকভাবে আনুপাতিকভাবে যদি উপস্থাপন না করতে পারে, সেটা গণমাধ্যমের কিন্তু এক ধরনের সীমাবদ্ধতা। তো এই সীমাবদ্ধতাটা কেন, এটা প্রথমে দিয়ে দেখা দরকার। এটা একটা অন্যতম কারণ যে এটা নিয়ে আলোচনা চলতে পারে। আমি ডেভেলপমেন্ট কমিউনিকেশন একটি জার্নালে মালয়েশিয়া থেকে বেরোয়, সেখানে 1995-এ লিখেছিলাম যে এই মাটি ও মানুষ আমার দেখা মতে অনুষ্ঠানটি খুবই জনপ্রিয়। এটা নিশ্চয়ই খুব ভালো ইম্প্যাক্টও আছে দর্শক শ্রোতার মধ্যে। কারণ আমি দেখেছি যে শুধু গ্রামের মানুষ নয়, যারা কৃষির অনুষ্ঠান কিংবা কৃষি কাজ করেন তারাই শুধু ফলো করেন তাই নয়, ইভেন শহরের মানুষ, নগরের মানুষ যাদের কোনো কৃষির সাথে সংশ্লিষ্ট নেই, তারাও কিন্তু এই অনুষ্ঠানটি দেখে এবং দেখার পরে ছাদ কৃষি করে। পরে এটা আস্তে আস্তে হয়েছে। কিংবা ওই বারান্দায় মুরগির খাঁচা দিয়ে মুরগি পালন করে, কিংবা ওই লাউ লাগায়, টবের মধ্যে লাউ লাগায়, কিংবা কাঁচামরিচ লাগায়। এইসব কিন্তু আমাদের এই অনুষ্ঠানের একটা ইম্প্যাক্ট হিসাবে আমার মনে হয়েছে। আমি সেই লেখাতে সুপারিশ করেছিলাম যে মাটি ও মানুষের সায়েন্টিফিক স্টাডি হওয়া উচিত, বিজ্ঞানসম্মতভাবে হওয়া উচিত, যা নাকি পরবর্তীতে আমাদের আরও দিক নির্দেশনা দিবে যে আমাদের এই টেলিভিশন কিংবা আমাদের যে গণমাধ্যম, এগুলো আমাদের মূল চাহিদার যে অর্থনৈতিক এবং বিভিন্ন পেশার যে চাহিদা, সেই চাহিদা কতটা কন্ট্রিবিউশন করতে পারে। তো সেই হিসেবে আমার মনে হয়েছে, আমি বিভিন্ন সময় বিভিন্ন কিছু কাজ করেছি এগ্রিকালচারাল ইনফরমেশনের উপরে।
এবং শফিউলের যে আগ্রহ যে এটা নিয়ে গবেষণায়, আমি উৎসাহিত হয়েছি যে ঠিক আছে, ভালো। এবং উৎসাহিত হওয়ার কারণ হচ্ছে যে এটা একটা এক অর্থে খুব মানে এটা নিয়ে খুব বেশি কাজ হয়নি আসলে, বিশেষ করে গণমাধ্যমে। আমাদের রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, যে মেইন স্ট্রিম মিডিয়া, তাদের যে ইনভলভমেন্ট, তারা কতটা করতে পারে, তাদের কি হওয়া উচিত, এই ধরনের কাজ মানে এতদিন পর্যন্ত হয়নি। তো এই কাজটি সেই হিসেবে একটি পথিকৃত কাজ হিসেবে আমি মনে করি। এবং এখানে প্রচুর আলোচনা হয়েছে, প্রচুর ফিল্ড স্টাডি হয়েছে, এবং এটা নিয়ে হয়তো আরো ভালো বলতে পারবে। এটা একটা বড় ধরনের কাজ হয়েছে বলে আমি মনে করি। প্রফেসর ওবায়দ ফেরদৌস, আমি জানি না আপনি নিশ্চয়ই হয়তো দেখে থাকবেন এই গবেষণা সন্দর্ভটি, এবং সেখানে আপনার অবজারভেশনটাকে এটি বোঝার, এবং যে সময়টাতে বলা হচ্ছে যে টেলিভিশনেরই আদৌ আসলে চাহিদা আছে কিনা, সেরকম একটা সময় টেলিভিশনের একটি অনুষ্ঠান নিয়ে একটি পিএইচডি গবেষণা। সেটা আমি বলবো, কিন্তু তার আগে একটু ব্যাকগ্রাউন্ড আছে। যিনি পিএইচডি করেছেন শেখ শফিউল ইসলাম, সে আমার এক সময়কার খুব প্রিয় শিক্ষার্থী, এখনো প্রিয়, এবং কেবল শিক্ষার্থী না, খুবই পারিবারিক আমার পরিবারের সদস্যর মতো। সে যখন পিএইচডি কাজ করবে, সে অনেক ধরনের বিষয় নিয়ে ভাবছিল। প্রথম আমি তার মাথায় ঢোকালাম যে এইটা নিয়েই একটা পিএইচডি কিন্তু হতে পারে আসলে। তো আমি তাকে প্রথম ইন্সপায়ার করলাম, এবং আমি তাকে টেলিভিশনে নিয়ে আসি, শাইখ ভাইয়ের সঙ্গে আলাপও করিয়ে দিয়েছি প্রাথমিকভাবে। তারপরে গিয়ে স্যারের সঙ্গে কথা বলে পিএইচডি করেছে, এবং টাইম টু টাইম সে আমার সঙ্গেও শেয়ার করতো তার ফাইন্ডিংসগুলো। এবং এত পরিশ্রমী, সে এত ফিল্ডে গেছে, এতবার কাজ করেছে, এত কারেকশন করেছে সারাক্ষণ। তার এটা একটা, আমি স্যারকে মাঝে মধ্যে বললাম, স্যার ও তো মানে ফ্রিক হয়ে যাচ্ছে সারাক্ষণ, যে এটা কীভাবে করা যায়, কবে শেষ করা যায়, যে ফাইনালি যে শেষ করেছে। এই জন্য আমি খুবই গর্বিত এবং খুবই আনন্দিত। তো এবং এই প্রোগ্রামটা করা দরকার এই কারণে, কেন পিএইচডি হওয়া দরকার, এই আমি মনে করি যে কৃষির মতো একটা বিট, সাংবাদিকতার দিক থেকে যদি বলি, এইটা সবচেয়ে অবহেলিত বিট ছিল। তো শাইখ ভাই এই প্রোগ্রামের মধ্য দিয়ে কৃষি যেটা সাংবাদিকতার বিট হতে পারে, যেরকম শিক্ষা হয়, স্বাস্থ্য হয়, রাজনীতি হয়, কৃষিকে একটা অন্যতম স্বতন্ত্র বিট হিসেবে তিনি কিন্তু প্রতিষ্ঠিত করেছেন, ইউনিক। এবং এইটা করার কারণে কেবল চ্যানেল আই কিংবা বিটিভি না, অনেক পত্রিকাতে, অনেক মিডিয়াতে এটি কিন্তু বিট হিসেবে তৈরি হয়েছে। অনেক টিভি দেখবেন আজকাল এই প্রোগ্রামগুলো করে। এবং আমাদের টেলিভিশন সম্পর্কে যে সমালোচনা করতাম আমরা, এই যে প্রো এলিট, এটি প্রো আরবান, এই প্রোগ্রামের মধ্য দিয়ে সেটি কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। কৃষককে আমরা বলতাম, কিংবা আমরা যারা অডিয়েন্স, তারা হচ্ছে রিসিভার, আমরা তথ্য গ্রহণ করতাম। কৃষকের যে সোর্স হতে পারে, তারাও যদি টকশোতে এসে আমাদের মতো কথা বলতে পারে, এইটা কিন্তু এই প্রোগ্রামের মধ্যে এই প্রচলিত ধারণাকে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এবং যে কারণে এর গুরুত্বটা অনেক আসলে বেশি বলে আমরা মনে করছি। এবং এই যে একটা মোটিভেশনাল প্রোগ্রাম, এর গুরুত্বটা, যে হাকিম আলীর কথা উনি বলতেন, মানে একজন হাকিম আলী যে অন্য লাখ লাখ হাকিম আলীকে জন্ম দিতে পারে, তাদের তৈরি করতে পারে। বাংলাদেশ দেখবেন যে মাছ চাষে 4 নম্বর হয়ে যাচ্ছে, আমরা মাংসে নাকি 5 নম্বর হয়ে যাচ্ছে। এটা বিস্ময়কর ব্যাপার আসলে। তো এইখানে এই হৃদয়ে মাটিও মানুষ এবং শাইখ সিরাজের একটা বিশাল অবদান আসলে। ধান গাছে মাছ চাষ আমরা জানতাম না, ছাদের কথা আপনি বললেন, সবজি চাষ করা, ফল চাষ করা, মানে কানিকুনা যত মানে জায়গাগুলো ছিল, পতির জমি, সবগুলো যে আবাদ করবার জায়গা তিনি তৈরি করেছেন এই ইনফরমেশনের মধ্য দিয়ে, মিডিয়ার মধ্য দিয়ে। তো আমার হচ্ছে ইম্প্যাক্ট অনেক বেশি, এবং ওর ফাইন্ডিংসগুলো আমি দেখেছি। সেখানেও প্রায় আছে যে 97% কৃষক বাংলাদেশের এই মাটি ও মানুষ প্রোগ্রাম কোনো না কোনোভাবে তারা দেখে। এবং যারা প্রোগ্রাম দেখেছে তাদের মধ্যে বলা হচ্ছে যে 3/4 কৃষক এগুলোকে অ্যাডপ্ট করেছে, এই মাটি ও মানুষের প্রোগ্রামের আইডিয়াগুলো সে তার মাঠে যে সত্যি সত্যি এটা সে উপযোগিতা গেছে এবং প্রয়োগ করেছে সে। এবং বলা হচ্ছে 70% কৃষকের একটা ভিজিবল ইম্প্যাক্ট আছে, একটা কন্ট্রোল ভ্যারিয়েবল ছিল, যেসব কৃষক এটা দেখছেন না, প্রয়োগ করছেন, এবং যারা দেখছেন একদম সরাসরি ইম্প্যাক্ট পাওয়া গেছে, যে তাদের জীবনযাত্রা পাল্টে গেছে, তাদের আয় বেড়েছে, তাদের সমাজে সম্মানের জায়গা বেড়েছে। তো সেই রকম একটা জায়গা আমার স্যার যেটা বলেছেন, একটা বড় গ্যাপ ছিল। তো শফিউলের এই পিএইচডির মধ্য দিয়ে আমার মধ্যে সেই গ্যাপটা অনেকখানি কিন্তু পূরণ হয়েছে আসলে। এই পর্যায়ে আমি এটুকুই বলছি, পরে নিশ্চয় যোগ করবো। আমি একটু ডক্টর মোহাম্মদ শহীদুর রশিদ ভাইয়া আপনার কাছ থেকে শুনতে চাইবো যে ধন্যবাদ। হৃদয়ে মাটিয়ে মানুষ আর শাইখ সিরাজ তার গুরুত্ব এবং এই গবেষণা সন্দর্ভে আপনি যেমনটি প্রথমেই জেনেটিক্স বিষয়টা নিয়ে কিন্তু বলছিলেন যে এটা অনেকটা নতুন বা আমাদের স্বাধীনতার পরে কৃষির যে উল্লম্ফন আমরা দেখছি, তার মূল ভিত্তিটা এই জেনেটিক্সের মধ্যে। অর্থাৎ গাছের নতুন জাত উদ্ভাবন করা হয়েছে, মাছের নতুন জাত উদ্ভাবন করা হয়েছে, গরু, মহিষ, ছাগলের নতুন ব্রিড উদ্ভাবন করা হয়েছে, এবং সেখান থেকেই কিন্তু মূলত এই চেঞ্জটা এসছে। এটা এমন নয় যে কেবল প্রযুক্তি বিস্তার হলো আর সাফল্য চলে আসলো, আগে প্রযুক্তিটি উদ্ভাবন করতে হয়েছে। এবং এই কৃষি শিক্ষার ক্ষেত্রে বিরাট চেঞ্জ হয়েছে গত 40 বছর ধরে, কৃষি গবেষণার ক্ষেত্রে বিরাট পরিবর্তন হয়েছে,
এবং নতুন নতুন প্রযুক্তি হয়েছে। এবং শুধু প্রযুক্তি হলেই চলবে না, সেইটি কৃষকের কাছে পৌঁছাতে হবে। সেখানেই কিন্তু শাইখ সিরাজের একটা বড় ইম্পর্টেন্স, যে তিনি এগুলোকে সহজ করে গ্রামের মানুষের মতো করে তাদের ভাষায় এবং এক রকমের একটা শার্ট পরে তিনি এটি মানুষের কাছে নিয়ে গিয়েছেন। অর্থাৎ এই শাইখ সিরাজের মানে এই শার্ট দেখলেই মানুষ বুঝে যে এটা শাইখ সিরাজ, মানে এইভাবে মানুষের কাছে তিনি পরিচিত হয়েছেন। এবং এই যে নতুন নতুন জাত এসছে, এগুলো যখন মাঠে যায় এবং মাঠে লাগায়, কখনো তার ভালো ফলন হয়, কখনো নানা বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়, কখনো কীটপতঙ্গ, কখনো রোগ বালাই এসে তাকে নষ্ট করে। এই সমগ্র জিনিস কিন্তু তিনি চেষ্টা করেছেন জাতির কাছে তুলে আনা কৃষকের মাধ্যমে, যেন এগুলোর উনি হয়তো জানেনও না যে উনি যে এই সমস্যাটার কথা বলছেন, উনি যে ভালোটা বলছেন কৃষক নিচ্ছে, যখন সমস্যার কথা বলছেন সেখান থেকে আরেকজন গবেষক তার কাজের বিষয়বস্তু কিন্তু নিয়ে নিচ্ছেন, যে এই পোকার বেশি আক্রমণ হচ্ছে, ফলে আমাকে এই পোকাটার উপর জোর দিয়ে গবেষণাটা করা দরকার। সুতরাং এর যে লিঙ্কড যে বিষয়টা, এটা কিন্তু ছোটোখাটো বিষয় নয়। এবং এটি কেবল ফসল নয়, শুরু করেছিলেন ফসল দিয়ে হলে পরেও আমরা দেখেছি গবাদি পশু, প্রাণী সম্পদ যেটা, তার বিভিন্ন সমস্যা একেবারে শুরু থেকে, কিভাবে কতটা গাভী নিলে কতটা স্পেস লাগবে, কতটুকু দুধ দিবে, এই যে হিসাব নিকাশ, কি খাওয়াবে, কিভাবে খাওয়াবে, অর্থাৎ একেবারে প্রযুক্তির ছোটোখাটো জিনিস যেগুলো কৃষক করছে সেগুলো তিনি তুলে এনেছেন। এবং নতুন নতুন ফসল আসলে সেটার কথাও, এটা আমরা যদি বলি যে আমাদের দেশে যেসব এই বিদেশ থেকে জাতগুলো আসে, তিনি প্রথম কিন্তু এটা টেলিভিশনে এনে এটা প্রচার করে দিচ্ছেন এবং মানুষ তখন এটার পিছনে ছুটছেন। এবং মাছের কথা যদি বলি, পুকুরে কিভাবে পোনা করবে, কিভাবে এটা আরেকটু বড় হলে অন্য জায়গায় নিবে, তাকে বাঁচাবে কি করে, তাকে কিভাবে বহন করে নিয়ে যাবে, তার টেকনোলজি কি, একটা দুইটা বিষয় কিন্তু না, একেবারে পোনা থেকে শুরু করে ওই মাছটা বাজারে নেওয়া পর্যন্ত কত রকমের বিষয় যে রয়েছে। কাজে অনেক বিষয় তিনি আসলে এগুলো তুলে এনেছেন এবং বলেছেন। আমি তো বললামই, কেবল উনি হয়তো ভেবেছেন কৃষককে বলছেন, তার থেকে গবেষক কিন্তু তার গবেষণার বিষয়বস্তু নিচ্ছে। আমরা যারা শিক্ষক, আমরাও কিন্তু ভাবছি যে এটা এরকম না হয়ে যদি এরকম হয়, আমরা এই মেসেজটা দিতে পারি কিনা আমার ছাত্রকে বা তাদেরকে। সুতরাং এর ইম্প্যাক্ট কিন্তু নানামুখী রয়েছে। আমি জানি না তার যে অভিসন্দর্ভ বা থিসিস, তার মধ্যে এইসব বিষয়গুলো এসছে কিনা, যে এর বহুমাত্রিক যে প্রভাব। এবং তিনি তো শুধু এই যে ছাদ কৃষি বললেন, কিংবা ফুলের বাগানের কথা বলেন, কিংবা ধরেন কিভাবে কম্পোস্ট সার তৈরি করবে, সার তৈরি, কিভাবে মৌচাষ করা যাবে, অনেকগুলো ইস্যু রয়েছে, অনেকগুলো এরিয়া রয়েছে। সকল এরিয়ার বিষয় কিন্তু তিনি টাচ করবার চেষ্টা করেছেন। এবং এটি 1-2 বছরের বিষয় না, কিন্তু আমার মনে হয় যখন থেকে উনি বুঝতে শিখেছেন এই বিষয়গুলো, তখন থেকে এই যে শুরু করেছেন, আজ অবধি কিন্তু করে যাচ্ছেন। এবং কেবল দেশে নয়, প্যাশনেটলি বিদেশেও কিন্তু। এবং বিদেশের কৃষি সেটি যখন নিয়ে আসেন, এটা দুইভাবে ইম্প্যাক্ট ফেলে। দেখেন, একটা হলো কৃষক দেখছে, আরেকটা হলো তাদের যে টেকনোলজি, সেইটার ভালো দিক কি মন্দ দিক কি, এটা আমরা অন্যরা, গবেষক যে, শিক্ষক যে, সেও কিন্তু দেখছে। সুতরাং এইটির আসলে একটা বহুমাত্রিক প্রভাব আছে বাংলাদেশের কৃষিতে আর কি, এটা কোনো সন্দেহ নেই। এবং আমি মনে করি যে তাকে তো ধন্যবাদ দেওয়াই দরকার, যিনি গবেষণা করেছেন তাকেও ধন্যবাদ, কিন্তু সকল চ্যানেলে এইটি আরো বিস্তৃত আসা দরকার। যেহেতু এটা জিডিপির একটা বড় অংশ উনি বলেছেন, তাহলে সেইখানে কেন আলোচনাটা হয়েছে, কিন্তু সেইখানে কিন্তু অনেক ছোট ছোট জিনিস। এবং টেলিভিশন সংবাদে এখন প্রতিদিন কৃষি সংবাদ, যেমন চ্যানেল আইতে তো প্রতিদিনই হচ্ছে, কেউ করছে। ডক্টর শফিকুর রহমান, একটু আপনার কাছে শুনছি, যে শাইখ সিরাজের এই সাংবাদিকতা, এটাই উন্নয়ন সাংবাদিকতা বলা হচ্ছে। আমরা উন্নয়ন অর্থনীতির কথা শুনি, উন্নয়ন যোগাযোগের কথা শুনি, এগুলো কি মানে পশ্চিমে আছে? মানে আপনি যুক্তরাষ্ট্রে শিক্ষকতা করেন বা অন্যান্য দেশে এইসব বিষয়ে? হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। চর্চা হয় এভাবে, ঠিক যেভাবে আমরা বলছি বা করছি? জি, এভাবে ঠিক নেই এখন, এই পর্যায়ে নেই, কিন্তু এটা শুরু হয়েছে অনেক দিন আগের থেকে। আমেরিকাও তো এই উন্নয়নের বিভিন্ন স্তর পার হয়ে এসছে। তো আমরা যখন টেলিভিশন রিলেটেড কথা বলছি, টেলিভিশন আপনারা জানেন সৃষ্টি হয়েছে, আবিষ্কার হয়েছে 1936-এ। তারপরে এটা ম্যাচিওর হয়েছে 46, 48 এবং 52-তে এসে এটা ম্যাচিওর হয়েছে।
ঠিক একইভাবে এই ডেভেলপমেন্ট কমিউনিকেশনটাও ঠিক একই সময়ে অনেকটা ম্যাচিওর হয়ে এগিয়ে আসছে এবং এমন এক পর্যায়ে চলে এসছে এখন আর তারা ডেভেলপমেন্ট কমিউনিকেশন বলে কিছু ব্যবহার করে না। তারা স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, বিভিন্ন রকম পাবলিক রিলেশন, কী করে ইনফ্লুয়েন্স করতে হবে, কী করে প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, কী করে স্ট্র্যাটেজিক প্ল্যান করতে হবে, বিভিন্ন প্রোডাক্ট এবং ব্র্যান্ড মার্কেট করতে হবে এবং ফার্ম ম্যানেজমেন্ট করতে হবে, এগুলোর উপরে বিভিন্ন রকম গবেষণা কাজ এবং অ্যাকশন প্রোগ্রাম এবং ইউএসডিএ, আমেরিকান ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার থেকে এবং অন্য অন্য জায়গা থেকে, এনার্জি ডিপার্টমেন্ট থেকে তারা এই রিসোর্স এবং সাপোর্টগুলো পাচ্ছে। আমি একটু পিছনে চলে যেতে চাই এটাকে একটু এই কনটেক্সটটাকে বোঝাবার জন্য। আমেরিকার ডেভেলপমেন্ট কমিউনিকেশন বা পৃথিবীর ডেভেলপমেন্ট কমিউনিকেশন হয়েছে আমি বলবো 1860-62-তে, যখন আমেরিকা ওই নিজেদের উন্নতির পর্যায়ে এই মাইনরিটি এবং যেটা বর্ণবিদ্বেষ এবং অন্য অন্য সিচুয়েশন ছিল, স্লেভারি ছিল, সেখান থেকে বেরিয়ে এসে নতুন আমেরিকাকে তৈরি করার যে প্রচেষ্টা, সেই পর্যায়ে তারা এই নতুন ডেভেলপমেন্ট কমিউনিকেশনটাকেও শুরু করেছে। এটা করতে গিয়ে কংগ্রেস একটা আইন পাশ করেছে, ম্যারিল ল অ্যাক্ট বলে। সেটায় প্রত্যেক কংগ্রেসম্যানকে এবং সেনেটরকে তারা কয়েক হাজার, তার পপুলেশন উপর ভিত্তি করে কয়েক হাজার একর জমি দেওয়া হয়েছে যে তোমরা এই কৃষি এবং কৃষি রিলেটেড টেকনোলজি নিয়ে রিসার্চ শুরু করো, তাতে সরকার সব রকম সাপোর্ট দেবে। এবং দিয়েছে 50টা স্টেটে 50টা ইউনিভার্সিটিকে তারা টাকা দিয়েছে এবং জমি দিয়েছে এবং বিভিন্ন রকম টেকনোলজি রিসার্চ করার জন্য সাপোর্ট দিয়েছে। একই সাথে এটা হচ্ছে 1862-তে। 1890-তে মাইনরিটি কলেজেরগুলোর জন্য, বিশেষ করে কালোদের, আফ্রিকান আমেরিকানদের কলেজগুলোর জন্য তারা ওই একই রকম, বিশেষ করে সাউথের, দক্ষিণের যেখানে স্লেভারি অনেক বেশি ছিল, সেখানে 16টা পাবলিক ইউনিভার্সিটি এবং একটা প্রাইভেট ইউনিভার্সিটি, টাস্কেগি ইউনিভার্সিটিকে তারা দিয়েছে, সাপোর্ট দিয়েছে এই একই রকম, জমি দিয়েছে রিসার্চ করার জন্য। তখন থেকেই এই যে টেক্সাস A&M, আমরা অ্যালাবামা A&M, কর্নেল ইউনিভার্সিটি, বাংলাদেশের যে বাংলাদেশ এই কৃষি বিশ্ববিদ্যালয়, এইগুলোর সাথে কোঅপারেট করে আমাদের দেশে যে ডেভেলপমেন্ট কমিউনিকেশন এবং ডেভেলপমেন্টের ফার্ম ডেভেলপমেন্ট তৈরি হয়েছে, এটা ওইখান থেকে আইডিয়াটা এসে এবং কর্নেল ইউনিভার্সিটি আর টেক্সাস A&M আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটিকে সাহায্য করেছে। এইভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিড়ি তৈরি হয়েছে, ফিলিপিন্সে এবং অন্য অন্য জায়গায় আমরা নিয়েছি আসলে প্র্যাকটিক্যালি। এখন দেওয়ার কোনো সুযোগ আছে কিনা বা দিচ্ছি কিনা, দিতে পারছি কিনা, বা ডক্টর শফিউল ইসলামের এই যে গবেষণা, সেই গবেষণা আপনি যেখানে পড়াচ্ছেন বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এগুলো পড়ানো হবে কিনা বা গবেষণা কাজে ব্যবহার করা হবে কিনা? অত্যন্ত মানে ভালোভাবে ব্যবহার করা হবে। এখানে আমি আরেকটাকে বলে নেই যে আমেরিকার যে টেলিভিশন প্রোগ্রামগুলোর উপরে এই ধরনের রিসার্চ বা গবেষণা হয়েছে, তার মধ্যে প্রধান হচ্ছে সেসেমি স্ট্রিট। সেসেমি স্ট্রিট হচ্ছে শিশুদের প্রোগ্রাম, তাদের কি করে শেখানো হয়, লেখাপড়া শেখানো হয়, হেলথ, কনসিয়াসনেস, বিজনেস, টাকার মূল্য, এই বিভিন্ন জিনিস ব্যবহার করার জন্য যে শিক্ষাটা দেওয়া হয়, সেই একই ধরনের কনসেপ্টে আমি বলবো যে শফিউল ইসলামের এই থিসিস, এটা আমাদের বিশ্ব পর্যায়ে নিয়ে এসছে বাংলাদেশের ডেভেলপমেন্ট কমিউনিকেশন এর গবেষণা। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এডুকেশন ম্যাটেরিয়াল হিসেবে এটা ব্যবহৃত অত্যন্ত ভাবে, এবং আমি নিজেও এটা মানে রিভিউ করব, আমি বিভিন্ন পত্রিকায় ওখানে যতখানি সম্ভব লিখব এবং সবার সাথে আমি আলোচনা করব, শেয়ার করব। ডক্টর শফিউল ইসলাম, আপনার ফাইন্ডিংস গুলো একটু আমি বুঝতে চাইছি। কিছুটা অবশ্য প্রফেসর নিজে উল্লেখ করে ফেলেছেন, আলাপ আলোচনার মাধ্যমে অনেক এসেছে, স্যারও কিছু বলেছেন। তো যেমন এখানে একটু বড় বিষয় দেখেন যে শুধু যে এগ্রিকালচার প্রোগ্রাম করা তাই কিন্তু না, কৃষকদের তথ্য দেওয়া বা প্রোডাকশন রিলেটেড তথ্য দেওয়া সেটি কিন্তু হয়নি। এখানে কি আরও অনেক নতুন নতুন আসপেক্ট নিয়ে, দিক নিয়ে কাজ করা হয়েছে। যেমন
একটা যেটা আমরা দেখি যে ট্রান্সমিশন অফ এগ্রিকালচারকে এজ এ কালচার কিভাবে ট্রান্সমিট করা যায়, যেমন ফিরে চলো মাটির টানে, আপনি নিশ্চয়ই প্রোগ্রামগুলো দেখেন জুনিয়রদের সিনিয়রদের, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা জীবনেও কোনোদিন কৃষিকাজ ওইভাবে স্বচক্ষে দেখেনি, তাদেরকে কৃষকদের সাথে একটা মুখোমুখি একটা ক্রিয়া প্রতিক্রিয়া করা, তাদের কাজগুলো দেখা এবং করার, হাতে কলমে শেখার একটা সুযোগ করে দেওয়া হচ্ছে এই প্রোগ্রামে। একই সাথে আপনি দেখেন যে লিঙ্কেজ, এই যে ফরেন এগ্রিকালচারের বিষয়গুলো স্যারের সাথে চলে আসলো, এবং আরেকটি বিষয় এখানে এসছে যেমন এলিয়েন স্পিসিস যেগুলো আছে, এলিয়েন স্পিসিসের যে স্পেসিফিক তাদের ইম্প্যাক্টস, স্পেশালি যে পরিবেশের সাথে এটা কতটা যায় বা আসছে, পরিবেশের সাথে কতটা করেসপন্ড করে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু যে কাজগুলো হচ্ছে এগুলো কিন্তু এখন দেখানো হচ্ছে, কোনো না কোনোভাবে উনি দেখাচ্ছেন, কোনো না কোনো প্রোগ্রামে দেখানো হচ্ছে। একই সাথে যদি আমরা আরেকটি দেখি যে ক্ষমতায়ন, এম্পাওয়ারমেন্ট, এই এম্পাওয়ারমেন্টের বিষয়টি এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ কৃষকদের শুধু আপনার উৎপাদন করলেই হবে না, শুধু অন্যজনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হলেই হবে না, বরং তাদের নিজেদের অধিকারগুলোকে আদায় করার একটা অ্যাবিলিটি, সক্ষমতা তৈরি হওয়া দরকার। এই সক্ষমতা কিভাবে তৈরি হবে? যেমন যদি তাদের ক্ষমতায়ন হয়, ক্ষমতায়ন এখানে আমি একটু বলে রাখছি, এটি বিভিন্ন পার্সপেক্টিভে বিভিন্ন গবেষণা হয়েছে। যেমন হন্ডুরাসে একজন গবেষক কাজ করেছেন, জরলেন্স, ওনাকে অমর্ত্য সেন তার বিভিন্ন গ্রন্থে জরলেন্সকে নানাভাবে নিয়ে এসেছেন। জরলেন্স দেখিয়ে দিয়েছেন কিভাবে ক্ষমতায়নগুলো কতটা স্টেজ হয়, স্পেশালি যারা একেবারে মার্জিনালাইজড মানুষ, আন্ডার প্রিভিলেজড গ্রুপ, উইমেনরা বিশেষ করে, কিভাবে তারা ক্ষমতায়নের স্তরগুলোতে যাবে। এখানে নানা ধরনের ক্ষমতায়নের স্তর দেখানো হয়েছে, যে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা, একই সাথে আপনার যে বিকল্প চিন্তা থেকে বেছে নেওয়ার ক্ষমতা, এই বিষয়গুলো যখন কৃষকের সামনে উপস্থাপন করা হয় তখন কিন্তু কৃষক বুঝতে পারে সত্যি তাদের জন্য কোনটা উপকারী হবে। তো এই বিষয়গুলো কিন্তু এখানে এসেছে। আরেকটা ক্ষমতায়নের বিষয় হলো যে আপনার এখানে এই যে হিউম্যান ক্যাপিটাল কতটা ডেভেলপ করা হয়েছে, এটা আপনি জানেন অমর্ত্য সেনের যে 5টা ক্যাপিটালের কথা বলা হয়েছিল, ওখানে ওয়ান অফ দ্য ক্যাপিটালস হচ্ছে হিউম্যান ক্যাপিটাল কতটা ডেভেলপ হবে, হিউম্যানের যে ক্যাপাবিলিটি কতটা তার এক্সপান্ড করা সম্ভব, তাকে পর্যাপ্ত ট্রেনিং করিয়ে, তাকে পর্যাপ্ত নলেজ দিয়ে, মোটিভেশন দিয়ে। তো এখানে দেখা যাচ্ছে যে এই প্রোগ্রামে যে হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের একটা বড় ব্যাপার, যে একটা বার্গেনিং ক্যাপাসিটি কৃষক লেভেলে তৈরি করা হয়েছে। যেমন আমি যখন কাজে গিয়েছি নাটোরে, আমি অনেক কৃষকের সঙ্গে কথা বলেছি, আমি ফোকাস গ্রুপ করেছি তাদের সঙ্গে। নাটোরের কৃষকরা বলেছেন যে আগে আমরা সরকারি অফিসগুলোতে গেলে আমাদেরকে কথাই বলতো না, আমাদের ঢুকতেই দেওয়া হতো না। এখন যখন এখানে ফার্মার্স বাজেট প্রোগ্রামটি হয়েছে, এটা হওয়ার পরে যখন আমাদের একটা আপনার খুবই গুরুত্বপূর্ণ অংশগ্রহণ দেখানো হয়েছে, যেটা স্যার বললেন যে শুধু মনোলজিক না, এখন এটাকে মর্যাদা বেড়েছে, কমিউনিকেশনটা এখানে এটাকে ডায়ালজিক ফর্মে হয়েছে, যেহেতু এটা কৃষকরা এখন নিজেরাই সোর্স হিসেবে এখানে আবির্ভূত হয়েছেন, দেখানো হয়েছে কৃষকরাও যে সংবাদের বিষয়বস্তু হতে পারে, কৃষকরাও যে নতুন কিছু ক্রিয়েট করতে পারে, এটা দেখাতে পেরেছেন। হ্যাঁ, আগে তথ্য ছিল না, যে মোমেন্টে তথ্য পাচ্ছেন, এনরিচড হচ্ছে, সেটা নিয়ে কথা বলতে পারছে, বার্গেইন করতে। যখন তাদের এই বিষয়টা হলো, যখন একজন কৃষককে এই বাজেট অনুষ্ঠানে দেখানো হচ্ছে যে এমপি মন্ত্রীদের সাথে কিংবা আপনার স্থানীয় কর্মকর্তাদের সাথে সরাসরি কথা বলছেন এবং সাথে সাথে তাদের সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে, তখন তো মাঠ পর্যায়ের অফিসাররা তাদের গুরুত্ব দিবেনি। এবং তারপরেই বলছেন যে আমরা এর পরেই গিয়েছি, বলার পর আমাদের চেয়ার টেনে বসতে দিয়েছেন অফিসাররা। আগে যেখানে কথাই বলতো না, এরপরে তাদের চেয়ার ছেড়ে দিচ্ছেন। তো এই ধরনের ট্রানজিশনগুলো কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ক্ষমতায়নের মডেলে স্যার বলতে পারবেন যে স্টেপ বাই স্টেজ এটাই হয়। যে আরেকটা ব্যাপার, ক্ষমতায়নের বিষয়টা অনেকটা ইন্টারনাল ডোমেইন থেকেও আসতে হয়, যে যখন একজন কৃষককে গুরুত্ব দেওয়া হয় তখন কিন্তু সেও যে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারও যে অবদান থাকতে পারে, সেটাও কিন্তু বোঝার একটা বোধ তৈরি হয়। তো এই বিষয়গুলো কিন্তু এসছে। আরেকটা বিষয় যদি ফাইন্ডিংসের বিষয়ে আমি বলি যে স্যার উল্লেখ করেছিলেন যে এগুলো আসছে কিনা গবেষণা, হ্যাঁ যতদূর সম্ভব হয়েছে, তবে এটাও সত্য সব আসতেও পারে নাই, কারণ এটি প্রায় ওনার 3.5 দশকের একটি প্রোগ্রাম, এত রকমের ডাইভার্সিটি এখানে, এটা সব ক্যাপচার করা সম্ভব না। আমার এই প্রোগ্রামে আমি মূলত 26টি প্রধান ক্রাইটেরিয়া করে ওনার প্রোগ্রামগুলো থেকে আমি বাছাই করেছি স্যারের ইয়েতে, এবং এই পর্যায়ে স্যারও আমাকে অনেক হেল্প করেছেন। রুবায়েত ফেরদৌস স্যার বলে রাখা ভালো, উনি আমাদের উন্নয়ন যোগাযোগের শিক্ষক ছিলেন। গোলাম রহমান স্যার তো বরাবরই আমাদের গবেষণার তত্ত্বাবধান করতেন। তো মজার ব্যাপার, তো এই 26টি ক্ষেত্র কিন্তু আমরা এটাকে চিহ্নিত করেছি, করে এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক্যালি দেখার চেষ্টা করা হয়েছে যে তাদের আসলে কতটা উপকার হয়েছে। যেমন ইন্টিগ্রেটেড এগ্রিকালচার, বা যেটাকে আমরা যদি বলি যে স্যার বলেন যে ধান খেতেই মাছ চাষ করা, হাঁসের সাথে মাছ চাষ করা, বা পুকুরের
এর মধ্যে আবার হাঁস চাষ করা, নানাভাবে যে এতে কিন্তু বেনিফিটেড হচ্ছে মানুষ। কিভাবে? মাছটারও যেরকম সুবিধা হয় যে সে ধান গাছের ছায়া পাচ্ছে, ওখানে সে খাবার পাচ্ছে, একই সাথে ধান গাছটারও সুবিধা হচ্ছে সে ফিশের যে ড্রপসগুলো এখান থেকে এই ধানের চারা গাছগুলোর আপনার অনেকভাবে সেটা বর্ধিত হয়ে থাকছে এবং প্রোডাকশনটা ভালো হচ্ছে। এই ধরনের বিষয়গুলো কিন্তু এখানে এসছে। প্রফেসর গোলাম রহমান, যদি আমি এই শফিউলের যদি কথাগুলো একটু এক্সটেনশন করি, বিষয়টা এরকম যে কৃষকরা একটা নতুন সংস্কৃতিতে সমৃদ্ধ হয়েছে এবং গণমাধ্যম যে বড় ধরনের একটা মানে এই জনগণের সাথে কৃষকের সাথে যে আত্মিক একটা অবস্থানে অবস্থিত হতে পারে, অর্থাৎ গণমাধ্যমের যে একটা বড় ধরনের ভূমিকা আছে, এটাও বোধহয় আগে খুব জানা ছিল না। কারণ আমাদের গণমাধ্যম তো একটা ইমার্জিং সংস্কৃতির কথা বলছিলেন, কৃষকের ঈদ আনন্দ একটি আমি সেটাই নিয়ে আসছিলাম যে এই সংস্কৃতিগত উন্নয়ন কিংবা পরিবর্তনটা হচ্ছে একজন কৃষকের চিন্তা ভাবনায় গণমাধ্যম এসছে। এবং গণমাধ্যম একটা সময় দেখতাম কৃষকরা কিংবা সাধারণ মানুষ ফিল্মের গান দেখে, ফিল্ম মানে ছায়াছবি দেখে, সময় কাটায় ইত্যাদি। কিন্তু এই কৃষি, এই মাটিও মানুষ অনুষ্ঠান কিংবা হৃদয় মাটিও মানুষ অনুষ্ঠান যে তাদেরকে ভাবায়, তাদেরকে চিন্তা করতে সাহায্য করে, আর তাদেরকে কতগুলো এভিনিউ খুলে দেয় কিংবা নতুন মাত্রা যোগ করে, এটা কিন্তু তারা যেমন চিন্তা করেছে, একই সাথে সমাজের অন্যান্য স্তরেও এই চিন্তাটা এসছে। একই সাথে যেমন একজন কৃষকের যে গ্র্যাটিফিকেশন কিংবা তার যে এক ধরনের তুষ্টি, এই তুষ্টিটা কিভাবে হয় যখন দেখে একজন কৃষককে এটা সাধারণ বেশভূষায় তার সাধারণ মাঠে যেভাবে কাজ করছে সেখানে তাকে উপস্থাপন করা হচ্ছে, তার কথাগুলো তুলে ধরা হচ্ছে। এই যে ক্যামেরা ফিল্ডে চলে যাচ্ছে, শাইখ সিরাজ ফিল্ডে চলে যাচ্ছেন, উনি কৃষকের সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলছেন, সাধারণ কাপড় চোপড় পরে, তার যে সবুজ শার্ট, ঘন সবুজ রঙের শার্ট পরা। আমি এটাও শুনেছি যে কিছু কতিপয় কৃষক বলেছেন যে উনার কি কাপড় চোপড় খুব অভাব, আমরা একটু চাঁদা দিয়ে একটা জামা কাপড় বানাই দিই। মানে তাদের মানে বৈচিত্র্যের জন্য তারা বলেছেন যে একই ধরনের একটা শার্ট পরে কেন উনি অনুষ্ঠান করেন। বিষয়টা হলো এরকম, মানে একটা শার্ট মানে তার যে একই রঙের আরো 10টা শার্ট থাকতে পারে সেটা কিন্তু তারা চিন্তা করেননি। কিন্তু তারা আত্মিকভাবে এক ধরনের যোগাযোগ স্থাপন করার চেষ্টা করেছেন। অর্থাৎ তখন উনি শুধুমাত্র দর্শক কিংবা অডিয়েন্স না, উনি কিন্তু অনুষ্ঠানে ইনভলভ হয়ে গেছেন একজন কৃষক। এই যে ইনভলভমেন্ট অফ দ্য ফার্মার্স, তাদের যে ইনভলভমেন্ট, এটি কিন্তু একটা বড় ধরনের। কারণ আমরা দেখি যে শাইখ সিরাজ শুধু যে কৃষি নিয়ে সন্তুষ্ট ছিলেন তা কিন্তু নয়, কৃষকের যে কিভাবে রাসায়নিক ব্যবহার করবে, কি বীজ ব্যবহার করবে, কিভাবে বীজ রাখবে, কিংবা কখন ফসল সত্যিকার অর্থে কাটতে হবে নইলে সেটা নষ্ট হবে, কিংবা কোন আবহাওয়াগত কারণে কখন কি ধরনের প্রতিষেধক ব্যবহার করতে হবে, কোন পোকার আক্রমণের জন্য কিভাবে ব্যবস্থা নিতে হবে, কিংবা কোন ধরনের কেমিক্যাল কিংবা ওই যে রাসায়নিক কতটা ব্যবহার করতে হবে, আমাদের অত্যধিক পেস্টিসাইড কিংবা অত্যধিক কেমিক্যালস ব্যবহার করার যে এক ধরনের প্রবণতা, এবং এগুলোকে কিন্তু উনি স্ট্রিমলাইন করেছেন, উনি অনুষ্ঠান নিয়ে এসছেন। এবং একই সাথে দেখা যাচ্ছে যে ওই যে ঈদ আনন্দ বলে, ঈদের কৃষকের ঈদ বলে অনুষ্ঠান করেছেন, কিংবা ওই কৃষকের জন্য কৃষি বাজেট, এটা একটা নতুন মাত্রা যোগ করেছেন। শুধু কৃষকদের জন্য নয়, এটা একটা সার্বিকভাবে একটা প্রফেশনালিজম ডেভেলপ করা, যে কৃষকদেরকে ইনভলভ করা, তাদের প্রয়োজন কি, তাদের জন্য কি, কত টাকা কোন খাতে আসবে, কিংবা কতটা সাবসিডি দেওয়া হবে, কতটা সহায়তা দেবে সরকার, এগুলো কিন্তু পলিসি ম্যাটার। সুতরাং আবার পলিসি মেকাররাও সেখানে ইনভলভ হয়েছেন, মিনিস্টার এসছেন, মন্ত্রী এসছেন কিংবা এমপি এসছেন। যখন এমপি মন্ত্রীরা আসেন কৃষকদের সাথে, হাজারো লোকের সাথে তারা কথা বলছেন, এটা যখন আবার লাইভ দেখানো হয় টেলিভিশনে, তখন স্বাভাবিকভাবে তারা কিন্তু যে কথাটা বলেছে যে তাদের একটা এম্পাওয়ারমেন্ট হয়েছে। এই এম্পাওয়ারমেন্ট একটা বড় ধরনের একটা গুণগত পরিবর্তন, একটা কোয়ালিটেটিভ একটা চেঞ্জ কিন্তু হয়েছে। এবং এই চেঞ্জটার জন্যে যে গণমাধ্যম আর গণমাধ্যমের আইভরি টাওয়ারের গণমাধ্যম নয়, গণমাধ্যম যে জনগণের মাধ্যম, এটা যে জনবিচ্ছিন্ন মাধ্যম নয়, এই জিনিসটা কিন্তু ব্রিজ আপ হয়েছে। এবং এখানে দেখা যাচ্ছে যে কথাটা রুবায়েত ফেরদৌসী বলেছেন যে একটা নতুন বিট তৈরি হয়েছে টেলিভিশনে, যে কৃষি বিট,
আগে কৃষি নিয়ে কোনো বিট ছিল না, এটা সাধারণভাবে দেখা হতো। এখন অনেক টেলিভিশনে আলাদা প্রোগ্রাম হয়, নিউজে কৃষি আলাদা বিট থাকে। তার মানে কি যে আমাদের ওই যে আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম যে আমাদের দেশের মানুষের অর্থনীতিতে যে তাদের অবদান এটা কিন্তু স্বীকৃত না। এটা 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 প্রচ্ছন্নভাবে আমরা জানি। তারা 60 to 70% পিপল কোনো না কোনোভাবে কৃষির সাথে জড়িত। এই কথা তাদের এই আনুপাতিক হারে তারকে রিপ্রেজেন্টও করা হচ্ছে না মিডিয়াতে। আবার তাদের যে কন্ট্রিবিউশন জিডিপিতে সেটাও কিন্তু অর্থবহভাবে বিবেচনা আনা হচ্ছে না। তো তার মানে কি আমরা কি আমাদের মতো দেশে একটা পুঁজিবাদী দেশের অর্থনীতিতে তাদের মিডিয়ার এক ধরনের ধ্যান ধারণা কিংবা ফিলোসফি আছে, কিন্তু আমাদের মতো উন্নয়নশীল দেশে গণমাধ্যম চলার জন্য একটু নতুন আদর্শিক দার্শনিক ভিত্তি থাকা দরকার। আমরা কিন্তু সবসময় শুধু অনুকরণ প্রিয়তায় ভুগি। আমরা কিন্তু ওই ওয়েস্টের মিডিয়াকে অনুকরণ করে চলছি। আমাদের নিজস্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মিডিয়া যে আমাদের নিজস্ব আলাদা জগৎ তৈরি করতে পারে এটা আমরা চিন্তা করিনি। আমার মনে হয় এই কৃষি সংক্রান্ত যে অনুষ্ঠান, এই হৃদয় মানুষ কিংবা ইভেন বাংলাদেশ টেলিভিশনের মাটিও মানুষ, এই ধরনের অনুষ্ঠানগুলো একটা আলাদা মাত্রা যোগ করেছে। এবং এইখানে উন্নয়ন যোগাযোগ যে কথাটা শফিকুল সাহেব বলছিলেন যে আমাদের মতো এই উন্নয়নশীল দেশে কিন্তু উন্নয়ন যোগাযোগের একটা আলাদা ধারা এখনো বহমান। ওই ওয়েস্টার্ন এসে হয়তো সেভাবে তারা উন্নয়ন যোগাযোগ বলেন না, কারণ তাদের উন্নয়ন তো অন্যভাবে, তাদের প্রফেশনালিজম, তাদের ডেভেলপমেন্ট অন্যভাবে তারা দেখেন। সুতরাং এই উন্নয়ন যোগাযোগ এটা এই তৃতীয় বিশ্বের, বিশেষ করে এশিয়া কিংবা আফ্রিকা কিংবা ল্যাটিন আমেরিকার এই সমস্ত দেশগুলোতে আমরা আলাদাভাবে দেখি। এবং সেটাই কিন্তু এগ্রিকালচার বলেন, অন্য আদার প্রফেশন যেগুলো আছে, স্বাস্থ্য, শিক্ষা, এগুলো সবগুলোই আছে। এগুলো সবই কিন্তু এই উন্নয়ন যোগাযোগের মধ্যে পড়ে। আমরা দেখেছি যে আমি এই হৃদয় মাটিও মানুষেরও অনেক অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি। আমার মনে আছে যে একজন কৃষক নিজেই উন্নয়ন সংবাদ তৈরি করেছে। কিরকম যে ক্ষেতের মধ্যে বাঁধাকপি হচ্ছে, তো বাঁধাকপি আগে একের শিকড় উঠে ফেলা হতো, তখন একটা বাঁধাকপি পেত। কিন্তু যখন দেখা যায় যে এটা গোড়া থেকে যদি একটা কপি কেটে নেওয়া হয় তাহলে ওই গোড়াটা মানে শিকড়টা রেখে দিলে ওই গোড়াতে আরো 2-3টা বাঁধাকপি হয়। তো এই যে নতুনত্ব এটা কিন্তু ফিল্ড লেভেলে দেখিয়েছেন সাহেবরা যে একটা শিকড় থেকে একই মাটিতে ওই একই চাষে একাধিক ফসল হচ্ছে। তো এটাই হচ্ছে উন্নয়ন সংবাদ, এটা ইজ ডেভেলপমেন্ট নিউজ। তো এই নিউজটা কিন্তু এর আগে আমরা আইডেন্টিফাই করতে পারি নাই। এখন এই যে এরকম অনেক কিছু, যেমন বাজারজাতকরণের ব্যাপার, আমাদের দেশে দেশগ্রামের টমেটো বলেন, কাঁঠাল বলেন, নানান ধরনের ফসল অনেক কিছু সিজনের সময় খুব উৎপাদিত হয়, কিন্তু কৃষকরা সেইভাবে বাজার মানে দাম পান না, মূল্য পান না। আবার এদিকে রাস্তাঘাটে পড়ে নষ্ট হয়। আর এদিকে যারা ওই তৃতীয় ব্যক্তি কিংবা ওই যে মিডল ম্যান, তারা এটা থেকে মুনাফা করেন। এই বিষয়গুলো কিন্তু অ্যাড্রেস হয়েছে। আবার এদিকে সায়েন্টিফিক এঙ্গেজমেন্ট অফ ইকুইপমেন্টস অ্যান্ড ফার্টিলাইজার, কেমিক্যালস, এগুলোর যে আধুনিক ব্যবহার, সেগুলোকে উনি কিন্তু ফোকাস করেছেন, প্রজেক্ট করেছেন। তো এই যে সার্বিক ব্যাপার, এটা ফল চাষ হোক, এটা কি কিংবা এটা আপনার মাছ চাষ হোক, কিংবা এটা রেশম চাষ হোক, যে কোনো চাষ আমরা দেখেছি যে এই ধরনের অনুষ্ঠানগুলোতে উঠে এসছে। অর্থাৎ সার্বিক কৃষি আমাদের দেশ এবং ইদানিং আমরা দেখছি বিদেশেও কৃষির যে উন্নয়ন সেগুলো শাইখ সিরাজ উপস্থাপন করছেন, যাতে করে আমাদের দেশের কৃষকরা উৎসাহিত হয়। যেমন সৌদি আরব খেজুর গাছ নিয়ে, খেজুর লাগানো নিয়ে, হ্যাঁ, বাংলাদেশেও খেজুরের চাষ হচ্ছে, ফলের চাষ হচ্ছে, ফুলের চাষ হচ্ছে। এই যে চাষের যে বৈচিত্র্য এসে যাচ্ছে, এটি কিন্তু একমাত্র এই টেলিভিশনে এই ধরনের প্রোগ্রামগুলো এই অবদানটা রেখেছে, এটা পরিষ্কার বোঝা যায়। আমি যেটা যোগ করতে চাই যে তথ্যের যে উপযোগিতা আছে কৃষিতে কিংবা স্বাস্থ্য, শিক্ষা, সেটা তো প্রমাণিত। অমর্ত্য সেনের যে বিখ্যাত তত্ত্ব যে একটা দেশে যদি তথ্যের প্রবাহ যদি অবাধ থাকে তাহলে দুর্ভিক্ষ ঠেকিয়ে দেওয়া যায়, মানে তথ্য এত গুরুত্বপূর্ণ। এবং শাইখ সিরাজের যে ব্যাপারটা হচ্ছে উনি কিন্তু ফলো আপ করতেন, যেটা সাংবাদিকতায় ফলো আপ খুব গুরুত্বপূর্ণ। আমাদের বড় অনেক ঘটনা ঘটলো, আমরা বললাম পরে কিন্তু খবর না, উনি কিন্তু একজন কৃষককে ধরেছেন, আজকে এটা করছে 6 মাস পরে কি, 1 বছর পরে কি, 2 বছর পরে কি, তার যে চেঞ্জটা, যে লংগিটিউডনাল টাইমের পরে কি পরিবর্তন, এই পরিবর্তনটা ভিজিবল করেছেন যে এই করে সত্যি সত্যি আমার ভাগ্যের পরিবর্তন হয়। আর একই পোশাক কিংবা একই রং
এটা হচ্ছে এক ধরনের এমপ্যাথি তৈরি করে, একটা ব্র্যান্ডিং তৈরি, মানুষ দেখলেই মনে করে যে এটা হচ্ছে কৃষি। সো কমিউনিকেশন দিক থেকে যে রং এবং পোশাকের এই কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। এবং বাজেটের কথা স্যার বলেছেন, শাইক ভাই একটা প্রোগ্রাম করেছেন যে মধু চাষিদেরকে ব্যাংক থেকে লোন দেওয়া হতো না, কারণ চাষির সংজ্ঞায় এই মধু চাষিটা বাংলাদেশ ব্যাংকের মধ্যে না। উনি কিন্তু প্রোগ্রাম করে এইটাও যে চাষি যুক্ত করেছে, তারপরে পলিসি লেভেলে কি চেঞ্জগুলো আসতে পারে সেটা তিনি দেখিয়েছেন। আপনি যেটা বলছেন ইউটিউবের ব্যাপার, আজকাল নতুন প্রজন্ম কিন্তু ইউটিউবে শাইক সিরাজের প্রোগ্রাম দেখে এই কারণে তারা হচ্ছে হাইটেক প্রযুক্তি নিয়ে কাজ করতে চায়, এখানে মার্কেটিং নিয়ে কাজ করতে, কর্পোরেট কিভাবে কৃষি হতে পারে সেটা নিয়ে যারা কাজ করতে ইনভেস্ট করতে, তারা কিন্তু এই প্রোগ্রামগুলো এখানে দেখছে। এবং চ্যালেঞ্জটা হচ্ছে যে শনিবারে 9:30 যে প্রোগ্রাম, তখন হচ্ছে হৃদয়ে মাটি ও মানুষ যখন হয় তখন স্টার জলসা হয়। তো সেইটাকে বিট করে কৃষকরা যে এই প্রোগ্রামটা দেখছে সেটা তো একটা বিস্ময়কর ব্যাপার যে মানুষ উন্নয়নের খবর চায়। এখন আমি একটু সমালোচনা করি, সমালোচনা হচ্ছে ব্যাপারটি এরকম, এই প্রোগ্রামের কি সবই ঠিক? সব কিন্তু ঠিক না। তাহলে গবেষক হিসাবে শফিউলের সমালোচনা করতাম। শফিউল এই প্রোগ্রামের মধ্যে তার স্টাডির মধ্যে তার সীমাবদ্ধতাও তুলেছে। যেমন এই প্রোগ্রামটা খুবই হাইলি পার্সোনালাইজড, আমাদের সরকার যেরকম প্রধানমন্ত্রী কেন্দ্রিক রাষ্ট্র, এই প্রোগ্রামটা কেবল শাইখ সিরাজ কেন্দ্রিক, এর কোনো দ্বিতীয় উপস্থাপক তৈরি হয়নি। কাজে উনি চলে গেলে এই প্রোগ্রামের ভবিষ্যৎ কি হবে, এত জনপ্রিয়তা সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশে কিন্তু প্রতিষ্ঠান তৈরি হয়নি, এই শাইখ সিরাজ হৃদয়ে মাটি মানুষ প্রতিষ্ঠান, কিন্তু প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কি, সাস্টেনেবল কতটুকু হবে সেটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। রুবায়েত, এই জায়গায় আমি আরেকটু বলি, জাস্ট এই পয়েন্টটা ইন্টারাপ্ট করি। এরকম কি কোনো টেলিভিশনের ক্ষেত্রে হয়েছে, টেলিভিশন প্রোগ্রামের ক্ষেত্রে বহু প্রোগ্রাম পৃথিবীতে 16, 20, 22, 25 বছরে চলেছে, যে একজন উপস্থাপক থাকতে আরেকজন উপস্থাপককে তৈরি করা হচ্ছে, এটা হয়েছে কি না? না, আমি বললাম যে উপস্থাপক এরকম না, মানে শাইখ সিরাজ যে মাত্রা নিয়ে গেছেন, আমাদের অন্য টেলিভিশনও যদি সেই মাত্রায় এই প্রোগ্রামগুলো আরো জনপ্রিয় কিছু উপস্থাপক দাঁড়িয়ে প্যারালাল কিছু যদি তাহলে এই প্রোগ্রামগুলো সাস্টেইনেবল হয়তো উনি করছেন, তারপর আর করছেন না। তারপর হচ্ছে এই প্রোগ্রাম হচ্ছে যেটা হচ্ছে নারী কৃষক খুব কম দেখা যায়, জেন্ডার সেন্সিটিভিটি জায়গা, ইনক্লুসিভনেস সেটা কিন্তু অনেক কম। এবং হচ্ছে এই প্রোগ্রাম থেকে যারা হচ্ছে নারী, যারা হচ্ছে একটু কম শিক্ষা বঞ্চিত, সেই সব তার কাছে কিন্তু যায়নি। আমরা যারা ডিফিশন অফ ইনোভেশন থিওরি আমরা পড়িয়েছি রজার্সে, যারা হচ্ছে ল্যাগ বাহাইন্ড, যারা খুব পিছনে থাকে, প্রান্তিকদেরও যারা শিক্ষার দিক থেকে যারা পিছনে, সেই সব কৃষক কিন্তু টেলিভিশনের অ্যাক্সেস নেয়, তারা কিন্তু এখনো পায়নি। সেই 3%, 4% তারা কিন্তু ল্যাগ বাহাইন্ড রয়ে গেছে। শাইখ সিরাজ ভাই তাদের কাছে কিভাবে পৌঁছাবেন সেটা কিন্তু বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। এবং এইটা নিয়ে হচ্ছে বলা হচ্ছে যে সব গ্রামে সব কৃষকের কাছে পৌঁছানোর জন্য তাকে কাজ করতে হবে, এবং এই বিষয়ে আরও বেশি গবেষণা আসলে হওয়া দরকার বলে মনে হয়। শফিউল যেরকম কাজ করেছে, নিশ্চয়ই আরও অনেকেই এই কাজগুলো করবেন। তো শফিউল গ্রাম থেকে একবার আমাকে ফোন করছে, সে খুব আবেগ আপ্লুত। কি একজন কৃষক বলছে যে শাইখ সিরাজ সম্পর্কে বলছে, আমি একটু মানে নামাজ পড়ে ওনার জন্য দোয়া করি, আপনি এই খবরটা পৌঁছাই দিয়েন। আমি শাইখ সিরাজের সঙ্গে সঙ্গে আবার ফোন দিছি যে শফিউল মাঠ থেকে তথ্য দিছে আপনাকে একজন কৃষক নামাজ পড়ে আপনার জন্য দোয়া করে। এর চেয়ে আর বিস্ময়কর প্রভাব কি হতে পারে, পাওয়ারই কি থাকতে পারে? ডক্টর মোহাম্মদ শহীদুর রশীদ। জি, যেটা অনেক আলোচনা হয়েছে, বিষয় হলো যে আমরা কেবল কৃষির যে উন্নয়ন, সেটি কেবল খাদ্য আমাদের চাহিদা পূরণ নয়, এর সঙ্গে পুষ্টির একটা নিবিড় যোগাযোগ রয়েছে। কেবল উদরপূর্তি নয়, সেখানে পুষ্টি দিয়ে মানুষের বুদ্ধি বিকাশ, তার মেধা, এই সবগুলো আসবার বিষয় কিন্তু পুষ্টিতে তো বাংলাদেশ বড় সংকটে আছে, পুষ্টি সেটি বলে। এই আমাদের শাইখ সিরাজ সাহেব পুষ্টির বিষয়টা নিয়ে এসছেন, কিন্তু আরো অনেক বেশি করে পাশাপাশি এটি নিয়ে আসা দরকার। অনেকের পয়সা আছে, অনেক বড় লোক, কিন্তু সে দেখবেন বড় মাছটা আর খালি বড় মুরগির মাংসটা খাচ্ছে। সেও পয়সা থাকার পরেও সে কিন্তু পুষ্টি পুচ্ছে না, কেননা সে নানা রকম জিনিস খাচ্ছে না, যেখান থেকে বাংলাদেশের বহু মানুষ কিন্তু এটা করছে। সেই জায়গাগুলোতে পুষ্টির বিষয়টাকে আরো সিরিয়াসলি উনি যে আনছেন না সে কথা বলছি না, কিন্তু আরো গুরুত্ব দেওয়া দরকার যে অনেক সহজভাবে পুষ্টির যে চাহিদা সেটা পূরণ করা যায়। অনেক বেশি পয়সা হলেই হবে তা নয়, পয়সা কম হলেও যে পুষ্টিকর খাদ্য খাওয়া যায়, সেই বিষয়টা এখানে আরো বেশি আসা দরকার। কেননা আমরা আসলেই এখন পুষ্টির বিষয়টাকে অনেক জোর দিচ্ছি, কেননা খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ কথা আমি বলবো না, তবে অনেক দূর আমরা এগিয়েছি সব সেক্টরে। মাছ বলি, এটি ফসল বলি, এটি পশু সম্পদ বলি, এগুলোর কথা ভাবতে হবে। দেখেন জিএম ফসল, এগুলো এখন জেনেটিক্যালি মডিফাইড ফসল বাংলাদেশে চাষ হচ্ছে, যেমন বিটি ব্রিঞ্জাল, এবং আরও কতগুলো নিয়ে কাজ করছে। অর্থাৎ কিনা প্রযুক্তিক দিক থেকেও আমরা এগোচ্ছি। সেই সব বিষয়গুলো তাকেও আরো বেশি করে নিয়ে আসতে হবে, যেন মানুষ এটা নিয়ে আলোচনা হোক, সমালোচনা হোক, সেগুলো যেন করতে পারে। কেননা এই আলোচনা সমালোচনার অনেক ভালো দিক রয়েছে। যিনি কাজ করেন তার মাথায় এটা কাজ করে, এবং তিনি তখন রিফাইনমেন্ট করেন যে আরো কত এটাকে সেফ করা যায়, সেফার করা যায়, সেই সব কাজ এগুলো কিন্তু আরো বেশি করে নিয়ে আসতে হবে। আসল বিষয় যে আমাদের দেখেন হাইব্রিড বলি,
যে হাইব্রিড, এই অনেকে বাজারেও একটা ইয়ে আছে এটা হাইব্রিড স্যার, এটার দাম কম, কিন্তু হাইব্রিড কোনো ছল চাতুরি নয়, কিংবা এটা কোনো কর্পোরেট রাজনীতি নয়, এটি একেবারেই সায়েন্স। এবং এগুলো তৈরি করছে সেগুলো নিয়ে আরও বিশদ আলোচনা করতে হবে, মানুষের মধ্যে এই ভুল ধারণাগুলো যেন না থাকে যে হাইব্রিডের মধ্যে গুণাগুণ কম, তা কিন্তু না, এগুলোর মধ্যে ঠিকই গুণ রয়েছে। আপনি যদি স্বাদের কথা বলেন তাহলে তো ওই মুরগও খাওয়া যায় না, যে মুরগ এখন আমরা আসলেই আবাদ করছি কিংবা চাষ করছি, তাই না? ফলে আমি মনে করি যে এই বিষয়গুলোকে তার আনা দরকার, এবং আমি জানি না তার রিকমেন্ডেশনে নিশ্চয়ই আরো কিছু, আমি যেমন পুষ্টির কথা বললাম, তিনি যেমন অন্য কিছু কথা বললেন, এগুলো নিশ্চয়ই শাইখ সিরাজ সাহেব শুনবেন এবং সেই দিকে যাবেন। পাশাপাশি অন্য টেলিভিশন যারা, তারাও আগাবেন, এইটি আমি কামনা করি। ডক্টর শফিকুর রহমান, আমরা একটু শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, আমি শুধু একটা দুটো প্রশ্ন করব রিসার্চার এবং আমি জানি না ওনার উত্তর দেওয়ার সময় ওনাদেরকে আমি দিতে পারবো কিনা, বাট আপনি করে রাখতে পারেন নিশ্চয়ই। আমার প্রশ্নটা হচ্ছে যে কৃষকদের তো বিভিন্ন রকম ভাগ রয়েছে, জি জি জি, ল্যান্ডলেস, ল্যান্ডেড অথবা অ্যাবসেন্টি ফার্মার্স, এবং এরা কিভাবে কোথায় এই কৃষি উন্নয়নে এবং ভূমিকা পালন করছে, এবং সেখানে আমাদের এই টেলিভিশন প্রোগ্রাম, বিশেষ করে এই প্রোগ্রামটি শেখের এই প্রোগ্রামটা কিভাবে মানে ভূমিকা প্রভাব, ভালো প্রশ্ন করেছেন। এটা আসলে সাধারণ মানুষ এটা হয়তো ওইভাবে উত্তরটা দিলে বুঝতে পারবে না, সহজ করে উত্তর দিতে হবে। এটাকে আমরা ওই যে আসলে এক ধরনের সম্পর্ক অ্যানালিসিস বলি, ক্রস টেবুলেশন থেকে আমরা বের করি সাধারণত। সেটা হচ্ছে যে আমরা এখানে অ্যাকচুয়ালি তাদের ইনকাম লেভেল থেকে আমরা কৃষকদের ধরনটা বুঝতে পেরেছি এখানে, যে কে প্রান্তিক কৃষক, কে মধ্যম পর্যায়ের কৃষক, আর কারা আছেন এখানে মানে ধনী কৃষক, অর্থাৎ আর্থিক অবস্থা ভালো, এরকম আমরা একটা ইনকাম দিয়ে আমি একটা ভাগ করেছিলাম। করে যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ, যে এটা ঠিকই যে রুবায়েত স্যার যেটা বললেন, যে বিষয়টি যে রজার্স তো অনেক আগে গবেষণা করেছিলেন, তো সেখানে যে লেগার্সের যে বিষয়টা, আর যারা পশ্চাৎপদ একটা গ্রুপ থাকে, এই পশ্চাৎপদ গ্রুপটা সত্যিকার অর্থেই তথ্য পাওয়ার ক্ষেত্রে এখনো পিছিয়ে আছে। এবং যারা মধ্যম পর্যায়ের কৃষক এবং যাদের শিক্ষা আছে, কারণ কৃষি এখন প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে, ওই কৃষকরাই কিন্তু এখন বেশি সুযোগ পাচ্ছেন, এবং যাদের মার্কেটে কানেক্টিভিটি আছে ওই ধরনের কৃষকরা এই প্রোগ্রাম থেকে বেশি সুবিধা পাচ্ছেন। তো তার সাথে আমার আরো দু একটি বিষয় আমার নিজেরও বলার আছে স্যারের কথা ধরে। উইমেন পার্টিসিপেশন নিয়ে এই প্রোগ্রামটা, এটা আমি মাঠ পর্যায়েও জিজ্ঞাসা করেছিলাম, এবং কি এটা আমি প্রোগ্রামের সাথে জড়িত আছেন সরাসরি আমি শাইখ সিরাজ স্যারকেও জিজ্ঞাসা করেছিলাম যে কেন। তো প্রথম দিকে যেহেতু এই প্রোগ্রামের অ্যাপ্রোচটাই ভিন্ন, এটা কিন্তু মাঠ পর্যায়ে প্রোগ্রামটা হতো, এবং দেখা যেত যে সরাসরি উপস্থাপক শাইখ সিরাজ স্যার মাঠে কাদা পানিতে কাদা জলে নেমে যাচ্ছেন, কৃষকদের সাথে কাজ করে করে উনি মানে একেবারে কাজের কোনো ব্যাঘাত না ঘটিয়ে উনি তাদের ইন্টারভিউগুলো নিচ্ছেন। ওই পর্যায়ে যেটা দেখা যায় যে নারীরা ঠিক কিন্তু মাঠ পর্যায়ে কাজটা ওই অতটা করতো না সেই সময়, যখন এই প্রোগ্রাম ইনিশিয়াল স্টেজে অর্থাৎ প্রথম দিকে ছিল। বিধায় নারীদের স্বাভাবিকভাবে মাঠ পর্যায়ে ওই পর্যায়ে যাওয়াটা সম্ভব হয়নি তার কাছে। ওখানে একটা পর্দা প্রথার সমস্যা, এটা আমরা জানি যে আমরা যথেষ্ট কনজারভেটিভ সোসাইটি তখন ছিলাম, এখন হয়তো চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু কালক্রমে এখন কিন্তু এই প্রোগ্রামে বড় ধরনের ট্রানজিশন হচ্ছে। যেমন সাদ কৃষির প্রধান টার্গেটই কিন্তু নারী। তাছাড়া আপনার এই নারী যারা এন্টারপ্রেনার হয়েছেন এবং সাকসেস স্টোরিজ যে ধরনের বিষয়গুলো ডেভেলপ হয়েছে, এরপরে কিন্তু আলাদা আলাদাভাবে উনি অনেক প্রোগ্রামও করেছেন। তারপরে এজ এ হোল এখানে অনেক কাজের সুযোগ আছে, যেটা স্যারের অবজারভেশন খুবই চমৎকার। এখানে আমি আরেকটা বিষয় বলে রাখি, যেমন কৃষকের ঈদ আনন্দ নামে একটা অনুষ্ঠান হয়, এখানে যারা আবার অন্যান্য ধর্মের লোকজন আছেন তারা আবার বলছেন যে তাহলে একটা কৃষকের পূজা আনন্দ হতে পারে কিনা, এই ধরনের ফাইন্যান্স আছে। হ্যাঁ, তাছাড়া আরেকটা বিষয়, যে যদি আমি এখানে রিকমেন্ডেশনের কথায় যদি চলে আসি, এখানে দেখা যাচ্ছে যে যেমন কৃষকরা কিন্তু এখন অনেক বিজ্ঞানী, যেমন আমরা জানি যে হরিপদ কাপালের কথা, এটা কিন্তু এখানে প্রোগ্রাম এসছে, প্রোগ্রাম হয়েছে এটা নিয়ে অনেক। তো এই ধরনের কৃষকদের আবিষ্কারগুলো কি তাহলে হাতছাড়া হয়ে যাবে? কৃষকদের প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে, কৃষি ইন্স্যুরেন্স নিয়ে কাজ করা উচিত, এবং ডিজাস্টার রেজিলেন্ট ক্রপসগুলোকে আরও বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের ল্যান্ড সেগমেন্ট অনুযায়ী, বাংলাদেশের যে এই যে ল্যান্ড জিও ডাইভার্সিটি, এই অনুযায়ী কিন্তু এখন অনেক কাজের সুযোগ আছে। আপনি জানলে আর এটা মানে আমরাও জানি যে বাংলাদেশকে কিন্তু বিভিন্ন রিজনে ভাগ করা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের মাটির গুণাগুণ, পরিবেশের গুণাগুণ অনুযায়ী 30টি অঞ্চলে ভাগ করা হয়েছে। এই 30টি অঞ্চলের জন্য স্পেসিফিক নিডস আছে। স্পেসিফিক নিডস কিসের জন্য, যে কোন ধরনের ফসল কখন কিভাবে কতটা করতে হবে, এবং সরকার এখানে এগ্রিকালচার ক্যালেন্ডার ডেভেলপ করেছেন। এগুলো নিয়ে কিন্তু অনেক কাজের সুযোগ আছে আরো, এবং কৃষকদের সম্মানিত করারও কিন্তু অনুষ্ঠানের মধ্যে দিয়ে করা হয়েছে, পরিচিত করা হয়েছে। একটা সময় কৃষকদের আমরা বলি
চাষা, চাষা বলে কিন্তু গালি দেওয়া হতো। কথাটা হ্যাঁ, চাষি থেকে চাষা, কথাটা শুনতে খারাপ লাগলেও একটা সময় ছিল, কিন্তু এখন কিন্তু ওই চাষা, এই চাষিরা সম্মানিত ব্যক্তিত্ব। সুতরাং এটা আমাদের পারসেপশনেরও ব্যাপার। এবং অনেক আমাদের সোসাইটিতে সো কল্ড এলিট যারা, তারা অনেকে এখন ওই কৃষি কাজ করেন সেটা পরিচয় দিতে এখন কিন্তু সম্মান বোধ করছেন। এখন এই অর্গানিক কৃষি করে ভালো পয়সাও রোজগার করছেন, একই সাথে সম্মান অর্জন করছেন, দুটোই হচ্ছে। এখানে একটা বিষয় ছিল স্যার, যেমন স্টার ফার্মার্স কিন্তু তৈরি হয়েছিল এখানে বিভিন্ন অঞ্চলকে টার্গেট করে, যে স্টার ফার্মারদের কাছ থেকে কিভাবে তথ্যটা বিচ্ছুরিত হবে, তারা অনেকটা অপিনিয়ন লিডার হিসেবে কাজ করবেন। এখন এই স্টার ফার্মার অ্যাপ্রোচটা চেঞ্জ করে নতুনদেরকে ধরে স্টার ফার্মার বানানোর সুযোগ আছে। আমার তো মনে হয় যে টেলিভিশনে ডিভোটেড প্রোগ্রাম থাকতে পারে, শুধু শাইখ সিরাজ নয়, আরো অনেক প্রোগ্রাম হতে পারে কৃষি নির্ভর, আরো অনেক প্রোগ্রাম হতে পারে যে পুষ্টি নির্ভর, কিছু হচ্ছেই না, অনেক পুষ্টি নির্ভর, আমাদের বিভিন্ন সেক্টরে আলাদা আলাদা প্রোগ্রাম হতে পারে, এবং রেগুলার প্রোগ্রাম, মানে প্রতিদিনের প্রোগ্রাম, ইভেন টেলিভিশন চ্যানেলও হতে পারে কৃষি নির্ভর। স্পোর্টস নিয়ে হয়, ওয়েদার নিয়ে হয়, আমাদের শিশুদের নিয়ে হয়, তাহলে কৃষি নিয়ে হবে না কেন? যারা about 20% কন্ট্রিবিউশন ছোট হয়ে যায়, উন্নয়ন চ্যানেল হতে পারে, ডেভেলপমেন্ট টিভি চ্যানেল হতে পারে, তাহলে পার্সপেক্টিভ আরো বড় হতে পারে, কৃষি নিয়ে হতে পারে, অসুবিধা কোথায়? সুতরাং আমাদের পারসেপশন চেঞ্জ করতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। স্যার, আমাদের কিন্তু জাতীয় কৃষি উন্নয়নের নীতিতে কিন্তু বলা আছে, কৃষি উন্নয়ন নীতি যেটা 2013, এখানে বলা আছে যে দেশে শুধু আপনার সরকারি টেলিভিশন চ্যানেল, যেটাকে আমরা স্টেট ওন টিভি চ্যানেল বিটিভি বলি, বরং অন্যান্য টিভি চ্যানেল, বরং অন্যান্য প্রাইভেট টিভি চ্যানেলগুলোর সাথে নিয়ে সমন্বিতভাবে আরো কাজ করার কথা কিন্তু পলিসিতেই বলা আছে, কিন্তু সেটি কিন্তু হয়নি আমাদের দেশে। কিন্তু ওই প্রক্রিয়াটা চালু আমরা করতে পারিনি, যে বিভিন্ন টিভি চ্যানেলকে সাথে নিয়ে, বিটিভিকে সাথে নিয়ে দেন কাজ করা। অনেক ধন্যবাদ প্রফেসর ওবায়দ ফেরদৌস, ডক্টর শফিকুর রহমান, ডক্টর শেখ শফিউল ইসলাম, ডক্টর মোহাম্মদ শহীদুর রহমান ভূঁইয়া এবং প্রফেসর ডক্টর গোলাম রহমান এই আলোচনায় অংশ নেবার জন্য। এবং দর্শক অভিনন্দন ডক্টর শেখ শফিউল ইসলাম তার পিএইচডি গবেষণার জন্য যিনি সুপারভাইজ করেছেন, প্রফেসর ডক্টর গোলাম রহমান তাকেও ধন্যবাদ এবং অভিনন্দন। এবং সেই সঙ্গে যে অনুষ্ঠানকে কেন্দ্র করে এই গবেষণা হৃদয় মাটির মানুষ, সেটির অগ্রযাত্রা আমরা কামনা করছি, প্রত্যাশা করছি, এবং আরও যে মানে এখন পর্যন্ত পূরণ হয়নি যে দিকগুলো, যে ঘাটতি যে সব জায়গায় আছে বা যেগুলো আমার অতিথিদের চাও, সেগুলো এই পূরণে এই অনুষ্ঠান আরও উদ্যোগী ভূমিকা পালন করবে এবং সেই সঙ্গে এটি আরও বিস্তৃত হবে, সেটি আমাদের প্রত্যাশা। এবং এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি শাইখ সিরাজ, তার জন্য শুভকামনা এবং অভিনন্দন, এবং তিনি তার কর্মক্ষেত্রকে আরও বিস্তৃত করবার চেষ্টা করবেন, এটি তার কাছে প্রত্যাশা। দর্শক আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।